বিকেলের শেষ ভাগ বেশ কিছুক্ষণ যাবৎ ল্যাপটপ স্ক্রিনে চোখ জোড়া আটকে রাখা ফলে মাথাটা কেমন টন টন করেছে শেহরুজের। চোখ দুটো ভারী ভারী লাগছে, মাথাটাও কেমন জ্যাম হয়ে গেছে একদম। দুই আঙুলে কপালে দুই পাশটায় ডলল কিছুক্ষণ। কড়াই এক কাপ কফি না হলে এই ক্লান্তি কাটানো দায়। ঝুমুরকে দিয়ে এক মগ ধোয়া ওটা কফি আনলো। কফির মগটা হাতে নিয়ে এসে দাঁড়ালো বারান্দায়। এখন থেকে বারান্দায় বেশ চমৎকার দেখা যায়। রকমারি ফুলের গাছগুলো একদম শেষ সীমানা ঘেঁষে দাঁড়িয়ে আছে মস্ত বড় একটা কাঠগোলাপ গাছ। পরন্ত বিকেলে কাঠগোলাপের মিষ্টি সুবাসে মনটা কিঞ্চিত হালকা হলো তার। শেহরজের কফির মগে আলতো চুমুক বসাচ্ছে, তৃতীয় নাম্বার চুমুকে মাথায় তার চোখ জোড়া সচকিত হলো। ভ্রু যুগল গুটি এলো তরিং। কাঠগোলাপের গাছের ঠিক তলায় একটা মেয়ে দাঁড়িয়ে, পরনে একটা হলদে রাঙা কামিজ, পিঠেময় ছড়ি আছে মেঘবরণ লম্বা চুল, হাওয়ায় অবাধ মতো উঠছে তার পরম দুপাশে অলরেডি দুটো ধবধবে সাদা কাঠগোলাপ গোজা অপার্থিক সুন্দর লাগছে। তবে সেই সৌন্দর্য পেরিয়ে শেহরজের নজর আটকালো অন্যদিকে, মেহেরিনের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষ অওয়ান্টের ওপর। ছেলেটা একদম কাছাকাছি দাঁড়িয়ে হাতে নেড়ে নেড়ে অনর্গল কিছু একটা বলে চলেছে। মেয়েটার ফুল কুড়াতে কুড়াতে বেশ হেসে এসে মাথা দুলিয়ে সেই কথায় উত্তর দিচ্ছে। মনে হচ্ছে দুজন কত যুগের চেনা। ভ্রু কুঁচকে গেল শেহরজের। কফির মুখটা চতুর্থ নাম্বার চুমুকটায় আর বসলো না। আর একটু ঝুঁকে চোখ ছোট্ট ছোট করে ভালোভাবে তাকালো ছেলেটার দিকে। কয়েক পলক লক্ষ্য করতেই চিনতে পারলো এবার ছেলেটা তার কাজিন সাফিন। এবার অনার্স ফাইনাল ইয়ার, হোস্টেলে থেকে লেখাপড়া করে। এই শহরে তার খালার বাড়ি থাকলেও এই বাড়িতে খুব একটা আসে না। মাঝে মাঝে আসলেও 2-1 ঘন্টার ব্যবধানে চলে যায়। শেহরজের চল শক্ত হয়ে এলো আচমকায়। দূরত্বের কারণে ওদের মধ্যকার কথোপকথনগুলো শুনতে পেল না। তবে মেয়েটা যেই ধ্যানে ছেলেটার সঙ্গে হেসে কথা বলেছে তাতেই বোঝা যাচ্ছে দুজনের মধ্যে গাঢ় ভাব জমে গেছে ইতিমধ্যে। কেন জানি দৃশ্যটা এক ফোঁটাও পছন্দ হলো না তার। খিটখিটে মেজাজে বিড়বিড় করে উঠল আচমকা। অসভ্য বাচাল মেয়ে একটা, বিড়বিড় করে চলে গেল ভেতরে। কফির মগটা পড়ে রইল রেলিং এর ধারে। লিভিং রুমের চওড়া সোফায় এসে বসেছে শেহরোজ, মেজাজটা এখনো খিটখিটে। টিভিতে চলেছে জার্মান আর ইউরোপের হাইলাইট ম্যাচ। ছেলেবেলা থেকেই ফুটবল প্রেমী শেহরোজ। কিভাবে ডিফেন্স সঙ্গে জড়িয়ে গেছে জীবনটা। সময়ের অভাব, এখন আর এসব দেখা হয় না। তবে আজ এসে বসলো। সামনে বড় এলইডি টিভিটা চলেছে। সাফিনা মেহেরুন ঢুকলো তখনই। মেয়েটা ওড়না এক গাদা কাঠগোলাপ। শেহরোজ আড়াল চোখে একবার তাকালো, পর চোখ নামিয়ে ফেললো আস্ত। সাবিন খেয়াল করেনি ভাইকে। কথা বলতে ব্যস্ত সে। ভেতরে আস্তে আস্তে মেহেরিনকে বলেছে এগুলো দিয়ে কয়লা ময়লা হবে। আজকের মধ্যেই পড়তে হতো, রাত হয়ে গেলে কিন্তু ছবি সুন্দর আসবে না। মেহেরিন হাঁটতে হাঁটতে উত্তর দিল, এসব আমার হাতের খেলা, যাব বসতো আর উঠবো। এখন এসেছে তুই। আচমকাই শেহরজের কণ্ঠে ভরকে যায় সাফিন। চোখ ঘুরিয়ে তাকায় ভাইয়ের দিকে। এমনিতে এ বাড়ি থাকা সীমানায় 2 ঘন্টাও শেহরজের আছে শুনে সেটা দাঁড়ায় মাত্র 2 মিনিটে। মেহেরিন শেহরজকে দেখেও না দেখার ভান করে উপরে চলে গেল। দাঁড়িয়ে পড়লো সাফিন। উত্তর দিল নিচু স্বরে, এই তো ভাইয়া, একটু আগেই। কেমন আছো তুমি? শেষে প্রশ্নটা উত্তর দিল না শেহরজ। উত্তর প্রশ্ন করলো, পড়াশোনা কেমন চলছে তোর? শুনলাম বই খাতা ছুঁয়েও দেখিস না, পড়াশোনা নাকি ভীষণ অনীহা তোর। সাফিন শুকনো হেসে মাথা চুলকালো। শেহরজকে সে বাঘের মতো ভয় পায়। দমে গিয়ে বললো, না ভাইয়া, কে বললো তোমাকে? পড়াশোনা তো চলেছে আলহামদুলিল্লাহ ভালো। ভালোটা যেন শুধু মুখের সীমানাবদ্ধ থাকে, রেজাল্টও যেন সেটা দেখা যায়। বড্ড নিষ্পিত গলায় বলল শেহরজ। এবার টুকিটাকি বিষয় নিজে দুজনের মধ্যে আরো কিছুক্ষণ কথাবার্তা চলল। শেহরজ শুধু প্রশ্ন করে গেল। তখনই নেমে এলো মেহেরিন। 2 হাতে সুন্দর করে কাঠগোলাপের মালা পরেছে সে। মেহেরিনকে দেখে আগে ভাগেই উঠে দাঁড়ালো সাফিন। ডেকে বলল, এদিকে এসো, ওই দিকটায় গিয়ে বসো, আমি তুলে দিচ্ছি। মেহেরিন সরল মনে স্বয়ংসম্পূর্ণ রূপ নিল তখনই। সাফিনের রসালো কথা গলে গিয়ে সত্যি সত্যি ওই দিকে গিয়ে বসলো সে। দুপুরের দিকে সাফিনের সাথে পরিচয় হয়েছে ওর। শেহরজের খালার মাঝে মধ্যে এটা সেটা দিয়ে সাফিনকে এই বাড়িতে পাঠান। তবে কখনো বেশিক্ষণ থাকেন না, কাজ সেরে চলে যায়। কিন্তু আজ বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলো যাওয়ার নাম নেই। সাফিনের এতক্ষণ যাবৎ এইবারে ঘাঁটি ঘেরে থাকার কোনোভাবে হজম
করতে পারছিল না শেহরোজ। মেয়েটার এই অল্প সময়ের মাঝে সাফিনের থেকে এতটা ইজিলি ফ্রি হতে গেল কিভাবে? কই, তাকে দেখলে যে বিড়াল ছানার মতো গুটি থাকে। এখন অন্য একটা ছেলের সামনে অমন ঘুরঘুর করছে, হাসছে। এদের দুজনের হাসাহাসি একদমই সহ্য হলো না। হুট করে হাতে রিমোটটা সেন্টার টেবিলে আছাড় মেরে রাখলো শেহরোজ। সেই দিকে চেয়ে কড়া গলায় ধমক দিল সাফিন, যার কারা বাইরে গিয়ে কর। এখানে দাঁড়িয়ে অনর্গল বাচালাটা করিস না তো। ম্যাচ দেখার ডিস্টার্ব হচ্ছে আমার। জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। বজ্রকণ্ঠে গর্জন সাফিন মেহেরিন দুজনে একসাথে চমকে উঠল। মেহেরিনের কানে কাঠগোলাপ বুঝি খসে পড়া ভয়ে। রান্নাঘর থেকে বোনের ছেলে জন্য পায়েসের বাটি নিয়ে এলো সুমি। ছেলের এমন অহেতুচারণ রূপ দেখে সোফায় গিয়ে গিয়ে এসে ছেলের উদ্দেশ্যে বেশ চড়া গলায় বলেন, কি শুরু করেছিস বল তো বাবু? কথায় কথায় এভাবে ধমকাচ্ছিস কেন ওদের? ছেলেটা কতদিন পরে এই বাড়িতে এলো, একটু শান্তিতে দুটো কথা বলতো না? তোর ওই খটখটে অফিসিয়াল মেজাজটা কি সবসময় বাড়িতে দেখাতে হবে? সাফিন খালার কথায় একটু সাহস পেল। শেহরজের দিকে আর চোখে চেয়ে শুকনো ঢোক গিলে বলল, না খালামণি, আসলে ভাইয়া বলেছিল ম্যাচে দেখার ডিস্টার্ব হচ্ছে। আমরা বারণ লনের দিকে যাই তাহলে। ওখানে যাবি কেন? অন্ধকার হয়ে গেছে না বাইরে? এখনই বস তোরা। বলতে বলতে পায়েসের বাটিটা ধরিয়ে দিল সাফিনের হাতে। ভয়ে ভয়ে শেহরজের দিকে একবার তাকিয়ে সেটা নিয়ে বসলো সোফায়। ছেলেকে ডাকলেন তখন সুমি। পায়েসের বাটি বাবু, আমি মিষ্টি খাই না জানো না? মায়ের দিকে কড়া চোখে তাকিয়ে টিভি স্ক্রিনে চোখ আটকালো শেহরজ। অন্য কিছু খাবি? বানিয়ে দিতে বলবো? শেহরজ মেহেরিনের দিকে আর চোখে তাকিয়ে উত্তর করলো না। এগিয়ে আসলো সুমি বেগম। সোফার হাতলে হাত রেখে প্রসন্ন হেসে শুধালো, আচ্ছা বাবু, তুই কি সন্ধ্যার দিকে একটু ফ্রি আছিস কেন? বলছিলাম একটু মার্কেটে যেতে হবে, মেয়েটার জন্য ভালো কিছু কেনাকাটা করা হলো না। ভাবলাম আজ সন্ধ্যায় তোকে সাথে নিয়ে ওকে একটু শপিং করাতে বের হব। তুই সাথে থাকলে ভালো হতো। মেহেরিনকে শপিং করাতে নিয়ে যাওয়ার কথাটা কান অব্দি পৌঁছাতে শেহরোজ রিমোটটা তুলে নিল হাতে। টিভি স্ক্রিনে চোখ আটকে রেখে সরাসরি মুখের উপর বলে দিল, এসব আউল ফাউল জিনিসের জন্য সময় নেই আমার হাতে। ছেলের এমন চটজলদি রূপ প্রত্যাখ্যান শুনে ভদ্রমহিলা ভীষণ কষ্ট পেল। ওনার মুখটা মলিন হয়ে গেল। অসহায় কণ্ঠে বলেন, তোর কাছে সবসময় সময়ের অভাব বাবু। বাড়ির ড্রাইভারও তো আজই গ্রামে গেছে ছুটিতে, নাহলে তো ওকে নিয়ে যেতাম। আরে খালামুনি, তুমি এত টেনশন করছো কেন? ড্রাইভার নেই তো কি হয়েছে? এই অধম সাপিন তো এখনো বেঁচে আছে। আমি যাব তোমাদের সাথে, কোনো চিন্তা নেই। সুমি বেগম একটু অবাক হয়ে তাকালেন সাফিনের দিকে। খুশিতে ওনার চোখ দুটো চকচক করে উঠলো। জিজ্ঞেস করলো, তুই যাবি? কিন্তু তুই তো কাজ শেষে হোটেলে ফিরে যাস। আজ রাতে থাকবি নাকি এ বাড়িতে? কেন খালামণি, তোমাদের এই মস্ত বাড়িতে কি আমার থাকার মতো একটু রুম হবে না? সুমি বেগম আহ্লাদে গদগদ হয়ে বলে, কি বলেছিস? রুম হবে না কেন? তুই থাকলে আমার মতো খুশি আর কেউ হবে না। তুই তো নিজে থেকে কখনো থাকতে চাস না। আজ যখন বলেছিস তখন রাতে তোর পছন্দের সব রান্না করব। অমনি ধূপ করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো শেহরজ। গর্জন তুলে সিঁড়ি ধরে যেতে যেতে বিড়াল বিড়বিড় করলো, পেট্টিং ফর্মের বাচাল এক একটা। যত সব সস্তা আদিক্ষেতা। উচ্চারণটা বড্ড তিতকুটে শোনালো। শমী বেগম কিছু বলার আগে শেহরজ ধপধপ পায়ে ফেলে চলে গেল। সাফিন বলল, ভাই, এভাবে রেগে আছো কেন খালামুনি? বাদ দাও তো কথা। তুই বরং পায়েসটা খা, আর একটু এনে দেব। গতকাল থেকে ভীষণ ব্যস্ততার সময় পার করেছে তাজধীর। অপারেশন ব্লুড কারেন্ট এর পুরো দায়িত্ব এখন তার কাঁধে। কিছু কারণবশত সময় পিছিয়ে নেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে ঠিক 12 ঘন্টার আগেই নেভারভেইজের স্কিনের ড্রাই ড্রাগ ইয়ার্স থেকে নিঃশব্দে ভেসে চলো দুটো বিশেষ স্বাদে সাজিত ফাস্ট অ্যাটাক স্কোয়াড। বাইরে থেকে দেখতে সাধারণ মাছ ধরার ট্রলারেটের মতো মনে হলেও ভেতরে প্রযুক্তি আর অস্ত্রশস্ত্র আন্তর্জাতিক মানের। দিনের বঙ্গোপসাগর উন্মুক্ত, বড্ড বিপজ্জনক। নীল সমুদ্র জলের বুকে গর্জে উঠেছে নোনা হাওয়া ঝাপটা। তাজধীরের পরনে আল ব্ল্যাক ট্যাকটিক্যাল ক্যাম্বাক গিয়ার, বুকে হাইটেক নেভিগেশন ডিজাইন, হাতে ক্রুশিয়াল স্যাটেলাইট রেডিও। ওর ডান পাশে দাঁড়িয়ে অর্ণব, আর বাঁ পাশে ফাহিম। বোট দুটো সুইচ অফ নোন গ্রাউন্ডে গভীর চ্যানেলে মাউন্টের কাছাকাছি এসে যখন পৌঁছালো তখন সময় আনুমানিক 4টা। সমুদ্রের আন্ডারওয়ার্ল্ড কারেন্ট বা স্রোতের তীব্রতা এখন শিখরে। থিওরি অনুযায়ী চোরা কারবারিদের সোচায় আক্রমণ করার এটাই পারফেক্ট টাইম।
ক্রয়টন ইঞ্জিন পুরো সাইডের মোড় নিয়ে আসা হলো। সবাই যখন নিজের পজিশনে শতভাগ রেডি, অর্ণব দূরে সমুদ্রের দিকে তাকিয়ে নিম্নস্বরে বলল, তাসজির, স্যাটেলাইট ফ্রি ম্যাপ বলেছে সামনে কারেন্টের গতিপথ ধরে ওদের দুটি সেমিন সমসাময়িক ভেসে ওঠায়। অলমোস্ট জিরো আওয়ার, কমান্ডার দে। আমরা 3 দিক থেকে লড় করি। ফাহিমও সাবমেরিন ট্র্যাক অন করে উত্তেজিত কণ্ঠে বলল, হুঁ রেডি। ওভেনের অল্প অ্যামামিনসিন ডিরেক্ট হয়েছে। ওরা ঠিক সীমানা ভেতর ঢুকেছে। তাসজির, লেটস সার্চ। পুরো দল অ্যাটাক নেওয়ার জন্য আঙুল সেফটি কাছে দেখে কমান্ডার আদেশের আপক্ষে প্রহর গুনছে। তবে নীরব। তাসজির ক্রোনন্তের সামনে রেডি ধরে সোফায় হয়ে দাঁড়িয়ে চশমা খুলে সোজাসুজি নিজের তীক্ষ্ণ নজরটা সরিয়ে দিল বিশীর্ণ ওই জলরাশির বুকে। ওর চতুর্থ মস্তিষ্কের দ্রুত গাড়ি হিসেবে নিকাশ খাটে লাগলো। তাসজির ডান হাতে আঙুল দুটো টলারেটে কাঠে নিয়ে মৃদু ড্রেম করছে। যখনই ওর মস্তিষ্ক সীমানা সরিয়ে 1000 মাইল গভীর দূরে কিছু অনুধাবন করলো, তখনই আঙুল দুটো এমন তাল তেলে। আচমকায় তাসজিরের হাতে রেডিও সেটা তুলে গলায় রক ফুরিয়ে বরফ শীতল কণ্ঠে আদেশ জারি করলো, অল ইউনিট স্টার্ট ডাউন। আই রিপিট, ফেয়ারবক ইউনিট ইমিডিয়েটলি মিশন হোক। টিম বিস্ফোরিত হবাক। অর্ণব ভ্যাবাচাকা খেয়ে তাসজিরের দিকে ঘাড় ফেরালো। বড্ড অবিশ্বাসে বলল, হোয়াট তাসজির, তোর মাথা খারাপ নাকি? আর মাত্র 2 মিনিট। ওরা আমাদের রেঞ্জে চলে এসেছে আর তুই মিশন আবর্ট করছিস? ফাহিমা তড়িৎ গতিতে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলল, তাসজির, প্রজেক্টের অল ডেটা ইনোজিজেন্স রিপোর্ট, এমনকি খুরশিদ শাহর পর্যন্ত এই ম্যাপে সাইন করেছে। আমাদের সামনে এখন গোল্ডেন অপারেশন। তুই কেন আগাচ্ছিস না মাঝপথে এভাবে গুগল করছিস দোস্ত? তাসজিরের একটুও বিচলিত দেখা গেল না। চেহারায় কোনো কঠোরতা নেই, তাড়াহুড়া নেই, অস্বস্তিতাও নেই, ভীষণ নির্লিপ্ত। মেপে মেপে শ্বাস ফেলেছে সে। ধীরে পায়ে ঘুরে দাঁড়িয়ে দুহাত বুকের সাথে শক্ত করে ভাঁজ করলো। শান্ত ইম্প্যাথি কণ্ঠী গলায় বলল, ওখানে কিছু নেই। আগলে লাভা হবে না, বরং আমাদের গোটা টিম ওদের পাতা ফাঁদে গিয়ে পড়বে। দোয়া আর প্রবলেম, আর ভেরি বিগ প্রবলেম। অর্ণব আর ফাহিম একে অপরের দিকে হতভম্ব চোখে তাকালো। অর্ণব খানিকটা খিটখিটে স্বরে বলল, কিসের গুণগোল? তুই কি দেখেছিস তাসজির? কোনো প্রমাণ আছে তোর কাছে, নাকি কেবল তোর ওই সিক্স সেলস? তাসজির শান্ত চোখে অর্ণবের দিকে চাইলো, অতঃপর সোজা সমুদ্রের পানির দিকে আঙুল নির্দেশ করে হিসেবিয়ে কণ্ঠে বর্ণনা দিতে লাগলো, শোন অর্ণব, এক শোয়ার অফ নো গ্রাউন্ডের এই চ্যালেঞ্জ আজ রাতে 3:05 হাই টাওয়ারে স্রোত থাকা কথা। সমুদ্রের ঢেউয়ের স্পিড তার চেয়েও অন্তত 10 মিল 2 পয়েন্ট কম। তার মানে কোনো ভারী ওজনের ভেসে সামনে থেকে জল কেটে আসছে না। ওটা কেবল কৃত্রিম ওভেল মেকার দিয়ে তৈরি কারেন্ট। 2 ডলারের যে অমানিল দেখা যাচ্ছে, ওটা আন্তর্জাতিক চোরাচাকারীদের ট্রান্সমিটারের সংকেত নয়। ওটা নেভার ফ্রিকোয়েন্সির রিপোর্টিং লুক। ওটা আমাদের রাইডার ডেটা হ্যাক করা আমাদেরকেই উল্টো ডিকোড ভুল পথ দেখাচ্ছে। আর 3 তাকিয়ে দেখ, আকাশে ওই উত্তর পশ্চিম কোণায় এত বড় একটা সোচার এরিয়া, অথচ কোনো গাছিচন্দ্রের সমুদ্রের পাখির বিচরণ নেই। কারণ আধা ঘন্টা আগে ওর পুরো এরিয়া ইলেকট্রনিক পালস ডিকোইন ছেড়ে রাখা হয়েছে, যাতে আমরা ট্যাপে ঢুকলে আমাদের ওয়াল ইলেকট্রিক সিস্টেম ডেড হয়ে যায়। ওরা আমাদের অ্যাটাক করতে আসেনি, ওরা শেষে কমান্ডার খুরশিদ আলমের বেস্ট কম্ব্যাট ফোর্সকে এই ডেড ভেশনের পেছনে কাটিয়ে দিয়ে আসল চালানটা মূল চালানের থেকেও 20 মাইল দূরে সেন্টিমিটার সাউন্ড ইটস দিয়ে পার করে দিতে। তাসজিরের এই একের পর এক নিখুঁত তুরক আর রোম রোমহর্ন অ্যানালাইসিস শুনে অর্ণব আর ফাহিম হা হয়ে গেল। দুজনের গায়ের লোম দাঁড়িয়ে গেল মুহূর্তে। এত অল্প সময়ে কেবল হওয়া গতি আর রাউডারের সামান্য বিট দেখে একজন মানুষ এত নিখুঁত ছক কিভাবে ধরে ফেলতে পারে? এটা আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব বোধহয়। এটা একমাত্র তাসজিদ সিদ্দিক আজম দ্বারাই সম্ভব। ফাহিম শুনে ঢোক গিলে আবার অবাক চোখে তাসজিরের দিকে চেয়ে অবিশ্বাস্য কণ্ঠে শোধালো, তুই তুই এত কিছু সেকেন্ডের মধ্যে কি করে রিড করলে তাসজিদ? হাউ ইজ দিস ইভেন পসিবল? তাসজিদ চশমাটা আরো চোখে আটকালো। ধারালো গলায় বক্তব্য করলে, একজন সাধারণ অফিসারের দেখে যতটুকু প্রতিপক্ষ তাকে দেখতে চায়, আর একজন ট্যুর কমান্ডার দেখে সেটা যা প্রতিপক্ষ লোকানো আপ্রাণ চেষ্টা করে। ট্রাপ সাজানো তাদের কাজ হতে পারে অর্ণব, কিন্তু এই ট্রাপের রাশি কেটে শিকারীকে শিকার বানানো আমার পুরনো অভ্যাস। ঠিক 5 মিনিটের মাথায় তাসজিরের আশঙ্কা এক বিন্দু মিথ্যে না করে সত্য পরিণত। ক্রমানন্দের সিকিউরিট থামাল সিমোরিং স্ক্রিনে হঠাৎ জ্বলে উঠল বিশেষ সংকেত।
ফাহিম চালাতে গিয়েও নিজের গলা চেপে ধরলো। লাফিয়ে উঠে স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ দুটো গোল গোল করে তাসজিরের দিকে চাইলো। থমথম করে কাঁপতে থাকা গলা বলল, অর্ণব দেখ, তাসজির একটু আগে যা বললো বনে বনে সত্য। ওই সোচারে ট্র্যাপ এরিয়া আমাদের ব্যাকআপ ডোন্ট এন্টার করতে ওটা অল ইলেকট্রনিক্স কোলাউন্স করেছে। ওখানে সত্যি এএমপি মাইন্স বসানো ছিল। 8 সেন্টিমিটারে অদূরে সাউথ ইস্ট চ্যানেলের স্যাটেলাইটের রিওটির ইমেজিন দুটো আসল মাদান ভেসে হিট সায়েন্স পাওয়া যাচ্ছে। অন্য পাথরের মতো স্তব্ধ ধরে দাঁড়িয়ে শুনলো। বিস্ময়ে বেচারা নিচে পড়ে যাওয়ার জোগাড় ও হা করে চাইল তাসজিরের দিকে। অথচ দা বুদ্ধির জোরে আর পুরো বাংলাদেশের নেভি এক বিশাল ক্রমনিদর রক্ষা হলো। সেই তাসদির সিদ্দিক আজানের মধ্যে কোনো উত্তেজনা ছিটে ফোটাও নেই। যে অতি সাধারণ এক ঘটনা ঘটেছে সে তেমনই স্থির শান্তশীল ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে। ধীরে হাতে জ্যাকেটের পকেট থেকে ক্যামব্যাক গ্রমস জোর করে নিতে নিতে অত্যন্ত নিষ্পিত গলায় কামানরা ছিল অর্ণব। ফাহিম, ইঞ্জিন ফুট স্পিডে ঘোরা, নামছি আমরা। মিশনটা সামরিকভাবে স্থগিত রেখে নেভার বেজে ফিরে এলো ওরা, তবে সরাসরি রুমে এলো না। শত্রু ওই পাতাল ফাঁদ আর অপারেশনের মেরু ঘুরে যাওয়ার ব্রেইজিনে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে জরুরি ব্রিফিং শেষ করে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। তবুও তাসদিরের মেজাজ ঠান্ডা হচ্ছে না। উপরে উপরে তাকে দেখে কারো বোঝার সাধ্য নেই তার ভেতরে আসলে কি চলেছে। সরাসরি সে গিয়ে বেইজিনে হাইটেক জিম নেসিয়ামটায় ঢুকলো। তখন প্রায় ফাঁকাই ছিল সেটা। তাসদিরের পরনে একটা কালো ট্র্যাক প্যান্ট, উপরে একটা কালো স্যান্ডুল গেঞ্জি। পুরুষালী সুগঠিত চওড়া শরীরটা ঘামে চপচপ করছে। পেকে ভাঁজে ভাঁজে গড়িয়ে পড়েছে ঘামের ফোঁটা। একটানা 2 ঘন্টা পার হয়ে গেছে। পাঞ্চিং ব্যাগের একের পর এক রুট কঠিন পঞ্চাশ ঘষে চলেছে। প্রতিটি পাঞ্চারের সাথে সাথে চামড়া ব্যাগের শব্দেও ভারী আওয়াজ যাচ্ছে ধপা। একজন সাধারণ কমব্যাট অফিসার যেখানে 1 ঘন্টা এক্সারসাইজের হাঁপিয়ে ওঠে কথা, সেখানে তাসদির যে রক্ত মাংসের মানুষ নয়, এক অবাধ্য যন্ত্রের মতো নিজের পেশিবাহুকে শক্তি দিয়ে চলেছে সে। জিমে গ্লাস ডোরের ওপর থেকে দৃশ্যটা লক্ষ্য করছিল অর্ণপার ফাহিম। ইতিমধ্যে প্রায় 2.5 ঘন্টা পেরিয়ে 3 ঘন্টা ঘর ছুঁই ছুঁই। তাসদিরের থামার কোনো লক্ষণ নেই। ফাহিম হাতে কফির মগটা চুমুক দিয়ে ঘড়ির দিকে তাকালো। তার উপর অর্ণবের দিকে চেয়ে ফিসফিস করে বলল, দোস্ত, ব্যাটার ভেতরে আজ কিসের ভূত চাপলো বলতো? মিশন পোস্টপন হয়ে বলে এত রাগ, নাকি অন্য কোনো কোর্স? অন্য মুখ টুপে হাসলো। বন্ধুরাই ভেতরে খবর ওর অজানা নয়। মিশন তো উনিশা রে ফাহিম, আসলে উসিলা রে ফাহিম, আসলে আগুন তো অন্য কোথাও জ্বলেছে। চল একটু খাঁচায় গিয়ে বাঘটাকে খোঁচা দিয়ে আসে। যদি সে রাগ আমাদের উপর ছাড়ে। ধূপ বেটা, মায়েরা মানুষের মতো এত ভয় পাস কেন? দুজনে ধীরে পায়ে জিমের ভেতর ঢুকলো। তাসজিদ তখন পুশ আপ পজিশনে ফ্লোরে এক হাতে ভর দিয়ে শরীরটাকে ওঠানামা করাচ্ছে। ঘামে ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। দেখলো অর্ণবরা এসেছে, তবে ভ্রুক্ষেপহীন সেই দিকে। অর্ণব একদম তাসজিদের মাথার কাছে এসে দাঁড়ালো। দুহাত পকেটে পুরে বড্ড আয়েসি ভঙ্গিতে হেয়ালি ছলে বলল, ব্যাপার কি রে তাজের? বিয়েটা করার পর থেকে দেখেছি তুই স্বাস্থ্য তস্ত্ব নিয়ে একটু বেশি সচেতন হয়ে উঠেছিস। তাজধীর থামলো না। এক হাতে পুশ আপ দিয়ে যেতে যেতে রুট কণ্ঠে জবাব দিল, বাজে বকিস না অর্ণব, কাজ না থাকলে এখান থেকে সর। ফাহিম পাশে এসে দাঁড়িয়ে বেশ রসিয়ে যোগ করলো, আরে না দোস্ত, অর্ণব তো ভুল কিছু বলেনি। ছুটির পর বেজিনে আসার পর থেকে লক্ষ্য করছি তুই নিজের শরীরটার উপর একটু বেশি যত্ন নিচ্ছিস আজকাল। বলি, হঠাৎ এত রূপচর্চার ধূপ পড়লো কেন? কায়িক শ্রমটা কি একটু বেশি বেড়ে গেল নাকি? শেষের বাক্যটা টেনে টেনে আওড়ালো ফাহিম। শরীরটা সোজা করে উঠে দাঁড়ালো তাজদের। তোয়ালেটা নিয়ে উদ্গ্র ভঙ্গিতে ঘাড়ে পেঁচালো শীতল চাহনি তাক করলো দুজনের উপর। এগিয়ে এসে দাঁড়ালো বন্ধুদের সামনে। এ বিশাল ব্যক্তিত্ব আর রুট ভার মূর্তির সামনে দুই বন্ধু সম্পূর্ণ ভাবে এক পা পিছিয়ে গিয়ে দাঁড়ালো। তাজধীর চিবিয়ে চিবিয়ে বলল তখন, দুর্বলদের বিলাসিতা হলো কথা বলা, আর শক্তিশালীদের হাতিয়ার প্রস্তুত থাকা। তাদের মতো ডিফারেন্সিয়েতে ভোগা অফিসারদের সাথে সার্ভিস দিতে হলে আমাকে এই চর্চাটা করে যেতে হবে। অর্ণব ভ্যাবাচাকা খেলো। শুকনো হেসে বলল, আচ্ছা এসব বাদ দে, ফুল কথা আসি। আমরা তো সবকিছু শতভাগ নিখুঁতভাবে প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, তাই না? ওয়াল সিকিউরিড লাইক হাইটেক এনক্রিপশনস। তাহলে অপারেশনের এই কনফিডেন্সিয়াল ডিটেইলসগুলো শত্রুপক্ষের কাছে লিক করলো কে? ওরা কিভাবে আগে থেকে জানলো আমরা ঠিক কোন পয়েন্টে হিট করব? ফাহিমা চট করে সোজা হয়ে বসলো। কফির মগটা এক পাশে রেখে বলে, একদম ঠিক কথা। নেভার বেজে স্কিনের প্যান্টিং এভাবে বাইরে যাওয়া তো ইম্পসিবল। ইনফরমেশন
ইনফরমেশনের লিক না হলে সে ছাড়ে ওখানটায় এমপি ট্র্যাপ সাজিয়ে রাখার কথা ওদের মাথায় আসতে পারে না। তাসদীপ ব্রেঞ্চের উপর রাখা পানি বোতলটা তুলে ঢক ঢক করে অর্ধেকে শেষ করে ফেলল। জবাব দিল না, সঙ্গে সঙ্গে বোতলের মুখটা সশব্দে আটকে ধীরে ধীরে বন্ধুর দিকে ঘুরল সে। বন্ধু চোখের গভীর বরফ শীতল চাহনি দেখে অর্ণব আর ফাহিম দুজনে থমকালো। তাসদীপ রুট কণ্ঠে জানো তথ্য কোনো বাইরের শত্রু চুরি করেনি, তথ্য লিক করেছে আমাদের বেইজিনের খুব কাছের কেউ, এমন একজন যে আমাদের শখ সম্পর্কে খুব ভালো করেই ওয়াকিবহাল। কথাটা শোনা মাত্র অর্ণব আর ফাহিম দুজনে বিস্ময়িত হলো। অর্ণব বিস্ময়ে চেঁচাতে গিয়েও গলা চেপে ধরে বলল, হোয়াট? আমাদের চেনা কেউ? ঘরের শত্রু বিভীষণ? ইয়ে। আর ঠিক এই কারণে এখন থেকে আমাদের প্রতিটা পদক্ষেপে 10 গুণ বেশি সতর্ক থাকতে হবে। কোনো অফিসিয়াল চ্যানেল নয়, কোনো ট্র্যাডিশনাল নেটওয়ার্ক নয়। পরবর্তী চালটা কেবল আমরাই তিনজনই জানবো। একটু এদিক ওদিক হলে এবার শুধু মিশন ফেল হবে না, আমাদের গোটা টিম গায়েব হয়ে যাবে। ভাই, এটা কি তোমার মাথা? তুই তো দেখি নিউটনের থেকেও ফাস্ট। নিউটনের ভাই জিউটন। অর্ণব বিসিএস সিরিয়াস। তাজের তোয়ালেটা ব্রেঞ্চের ওপর আছাড় মেরে রাখলো। ফাহিম হাত তুলে স্যালেন্ডার স্যালেন্ডার করার মতো ভঙ্গি করে বলল, ওকে ওকে, কমান্ডার সাহেব ভীষণ গরম হয়ে আছে দেখছি। কিন্তু সত্যি বল তো, 3 ঘন্টা ধরে এভাবে নিজের শরীরটাকে ক্যাচক্যাচানি করার কি দরকার? মিশন তো কাল রাতে। এখন একটু রেস্ট নিতে তো পারতিস। যখন মাথা কাজ করে না তখন শরীরে খাটাতে হয়, যাতে ফালতু চিন্তাগুলো মাথার ভেতর জায়গা না দিতে পারে। অর্ণব চোখ ছোট ছোট করে শুধালো, কিসের ফালতু চিন্তা? ভাবি চিন্তা? তাজদির তরিং ঘাড় ফেরালো। ধমকে উঠল অর্ণব, লিমিট ক্রস করিস না। আরে বাবা, নিজের বইয়ের চিন্তা করা কি অপরাধ নাকি? ফাইম ফোরক কাটলো। আবার বলো, আমরা তো ভাবলাম ভাবির মিষ্টি ফেসটা মনে করে হয়তো তোরে চান্ড রাগটা কমবে, কিন্তু তুই তো দেখছি আরো দ্বিগুণ গতিতে বাম ডাম্বল উঠাচ্ছিস। তাসজিদ বেঞ্চের উপর রাখা নিজের ফোন আর চাবিটা এক হাতে তুলে নিল। বন্ধুদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি হেনে বলল, তোদের যদি একই কাজে অভাব থাকে তবে সেন্টিমিটার ইঞ্চ সাউন্ড স্টের ম্যাটটা নিয়ে আরও 10 বার বস। কাল রাতে যেন কোনো অফিসারের ভুল পুরো অপারেশনে 12টা না বাজে। তাসজিদের ওই এক কথায় ফাহিম আর অর্ণবের হাসি হাসি মুখটা মুহূর্তে মিলিয়ে গেল। পেশাদারিত্বের জায়গায় তাসজিদ যে কতটা ভয়ঙ্কর তা ওরা ভালো করে জানে। অর্ণব হাত দুটো তুলে বলল, ঠিক আছে বাবা, রাগিস না, আমরা যাচ্ছি। কিন্তু তুই আর কতক্ষণ নিজেকে এভাবে টর্চার করবি? তাসধীর উত্তর দিল না। জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না সে। অমনি ট্রাউজারের পকেটে রাখা ফোনটা কেঁপে উঠল কিঞ্চিত। বাট তাসার বিশেষ সঙ্গে। তাসধীর অত্যন্ত অনীহা বিরক্তি নিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। ভাবলো হয়তো নেভার হেডকোয়ার্টার্স থেকে কোনো অফিসিয়াল টেক্সট এসেছে। ভ্রু কুঁচকে তাকালো স্ক্রিনে দিকে, কিন্তু স্ক্রিনে ফুটে ওঠা বার্তা প্রেরকের নাম আর মেসেজের প্রথম দুটি লাইন চোখে পড়ার এক নিমিষেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল গত 3 ঘন্টার তীব্র রাগ, খিটখিটে মেজাজটা। শক্ত চলটা মুহূর্তের মধ্যে শিথিল হয়ে এলো। ঠোঁটের কোণে ঘেঁষে পরিলক্ষিত হলো মুচকি হাসি রেখা। জিমের কোনায় দাঁড়িয়ে থাকা অর্ণব আর ফাহিমে একদম বাকরুদ্ধ। দুজনের চোখ গোল গোল করে একে অপরের মুখের দিকে চওড়া চাওড়া চাওয়াচাই করলো। এবার কি হলো ব্যাপারটা? একটু আগে যে কিনা সিংহের মতো গজরা ছিলি, সে এখন স্ক্রিনের দিকে তাকিয়ে অমন দেব শিশুর মতো মুচকি হাসছে। অর্ণব ফাহিমের কৌনে গুজে মেরে বলো, দোস্ত ব্যাপার কি রে? অর্ণব গলা খেকারি দিয়ে একটু এগিয়ে এসে চাইলো স্ক্রিনের দিকে। উকি দিতে দিতে বলে, কিরে ভাই, লটারি টিকিট পেলি নাকি? নাকি কোনো গুপ্তচর মেসেজ পাঠালো? তাসদির সচকিত হলো। বন্ধুদের ওই হা করে চেয়ে থাকা বলতে মুখটুতো দেখে ওর হাসি মুখে নিমিষে ভ্যানিশ হয়ে গেল। তবে রাগে বদলে উৎপন্ন হলো বিরক্তি। ফোনটা পুনরায় লক করে পকেটে ঢুকালো। উল্টো ঘুরে দাঁড়িয়ে খিটখিট করে বলল, বাচাল আর কৌতূহল লোকদেরকে সমুদ্রে ফেলে দেওয়া উচিত। কথাটা বলতে বলতেই তাসদির জিমের সাথে লাগোয়ার বিশাল বারান্দাটার দিকে হেঁটে চলে গেল। পুনরায় বের করলো ফোনটা। ফোনের স্ক্রিনে ভেসে থাকা মেসেজটা আরো একবার বেশ মন দিয়ে পড়ল সে। আপনার বিশ্বস্ত এজেন্টকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু মানবে, থমথমে মুখখানা এক চিলেতে বাঁকা হাসি ফুটে উঠল অমনি। ঠোঁট দুটোকে বাঁকিয়ে পকেটে হাত পুরে দাঁড়ালো। হাতে বুড়ো আঙুল চালিয়ে দ্রুত টাইপ করে পাঠালো, এ বিষয়ে তথ্য বের করতে এত সময় লাগলো আপনার? এক্ষেত্রে তো দেখছি আপনি বহু পিছিয়ে আছেন মিসেস। একজন নেভি ব্লু কমান্ডারের স্ত্রী হিসেবে এইটুকু কমন সেন্স এবং প্রপয়েন্টেন্ট কথা তো বাধ্যতামূলক। মেসেজটা সেন্ড করে তাসদির ফোনটা হাতের তালুতে নিয়ে আলতো করে
নাচাতে লাগলো। ও ভালো করে জানে এই টেক্সটটা ওপাশে পেছনে মাত্র ওড়নাবিহীন সেই ছটফটে মেয়েটার মাথা কাত গরম হয়ে হবে। হলেও তাই। বিছানায় শুয়ে থাকা প্রিয়ান্তি মাথাটা দপদপ করে উঠল অমনি। এত ভেবে এত বড় একটা স্ক্রিনে উন্মোচন করাটাকে বাহবা দিবে লোকটা, বলবে আপনি তো খুব ব্রিলিয়ান্ট, কিংবা অত্যন্ত একবার প্রশংসা করবে। তবে লোকটা বলল কি, ঘুরে ফিরে সবকিছুর মধ্যেই নিজের কৃতজ্ঞতা নিয়ে নেয়। প্রিয়ান্তি ইচ্ছে করছিল তখনই ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলতে। এই বেটার সমস্যা কি, কোনোদিন একটা কথা সোজা আর স্বাভাবিকভাবে বলতে পারে না। ফোনটা 2 হাতে চেপে ধরে উদ্গ্র ভঙ্গিতে টাইপ করলো সে। আপনি সবসময় এত বাঁকা করে কথা বলেন কেন? তাসজির স্ক্রিনে চোখ বুলালো। ভীষণ অসহায় ভঙ্গিতে জবাব দিল, আমি নাকি? মেসেজটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন প্রিয়ান্তির একটা বালিশের উপর ভর দিয়ে আধশোয়া হয়েছিল। মেসেজটা দেখা মাত্র আগে বালিশটা দুটো ঘুষি মারল লোকটা। এই ভাবাটাই তোর সহ্য হয় না, যে চরম নিষ্পাপ এক সাধু পুরুষ। প্রিয়ান্তি ঝটপট ফিরতি টেক্সট ঠুকলো, হ্যাঁ, একটা কথাও আপনি সোজা করে বলতে পারেন না। সোজা কথা শুনতে চান? প্রিয়ান্তি ওপাশের চোখ বড় বড় করে মুখ কুঁচকালো। রাগে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে লিখলো, আপনি আবার সোজা করে কথা বলতেও পারেন নাকি? সোজা কথা বলতে গেলেও আপনাকে নিয়ে বলতে গেলেও আমার হিসাবটাও কেমন যেন গুলিয়ে যায়। আপনি আসলে সোজা করে কথা বলতে পারেন না। যত সব অজুহাত। কি করব ম্যাম বলুন? নেভি অপারেশনগুলো সব সোজা পথে হয় না, বাঁকা পথে হয়। আর আপনার কাছে পৌঁছানোর রাস্তাটাও বোধহয় ওরকম সোজা হবে না। আপনি কি ফ্লার্টিং করছেন আমার সাথে? এরকম ফ্লার্টিং আর কতজনের সাথে করেছেন? মেসেজটা টাইপ করে বুক টান টান করে বসে রইল প্রিয়ান্তি। সোজা পড়া মাত্রই ঠোঁটে পাকা হাসিটা আরো গাঢ় হলো। মানবেন, লিখলো, নেভিতে আমাকে অনেক কিছু শেখানো হয়েছে, কিন্তু কখনো কারোর সাথে ফ্লার্টিং করা শেখানো হয়নি। আর আমি যার কাছ থেকে ফ্লার্টিং শিখেছি সে আমার বউ। এক লাফে বিছানায় উঠে বসলো প্রিয়ান্তি। চোখ দুটো গোল গোল করে অবিশ্বাস্য দৃষ্টি স্ক্রিনে চাইলো। নিজেকে সামলাতে না পেরে চটপট রিপ্লাই ঠুকলো, আমি আপনাকে ফ্লার্টিং শিখেছি, তা নয় তো কি? বিয়ের আগেই বাচ্চা বাবা বানিয়ে দিলেন। আজে বাজে কত কি বেম্মাই দিলেন আমাকে। অথচ সে ব্লেইমগুলো শতটাও এখনো যাচাই করা হলো না। এবার ব্রেইন থেকে আমি আসলে হাতে কলমে আমাকে একটু ফ্লার্টিং শিখিয়ে দিয়েন তো ম্যাডাম, আমার যাতে আমার ওপর চেপে বসা ওই ব্লেমগুলো সঠিক জাস্টিক আমি করতে পারি। ধূপ করে বিছানা পড়ল প্রিয়ান্তি। এই বেটার সঙ্গে জীবনেও কথা বলে পারবে না। আস্ত একটা নির্লজ্জ অসভ্য লোকেই তাসদির সিদ্দিক আদান। দূরে সমুদ্রে বসেও কিভাবে মানুষের কুপকাত করা যায় তাই এই লোকেটার চেয়ে ভালো আর কেউ জানে না। প্রিয়ান্তি নিজের লাল হয়ে ওঠা গাল দুটো দুহাতে আলতো করে চেপে চটজলদি নিজেকে সামনে সামলালো। দাঁতে দাঁত চেপে কিছুটা মেজাজ দেখে টেক্সট করলো, আপনি তো বেশ কথা বলতে শিখিয়েছেন দেখছি। কথা না বললে কি আপনি খুশি? সেটা কি আমি একবারও বলেছি? মিনিট পেরিয়ে গেলেও এবার আর কোনো উত্তর এলো না উপাস থেকে। প্রিয়ান্তি ঝটপট করলো কতক্ষণ। লোকটা কি হঠাৎ ব্যস্ত হয়ে গেল নাকি আবার? নিচে ঠোঁট পিষ্ট করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। মেসেজটা এলো 2 মিনিটের মাথায়। আজকে চারটা ভীষণ সুন্দর। দাঁড়িয়েছিল প্রিয়ান্তি। অমনি পা বাড়ালো বারান্দায়। বারান্দা পা রাখতে এক পশলা শীতল বাতাসের হুড়মুড় করে এসে ছুঁয়ে দিল প্রিয়ান্তির সর্বাঙ্গ। প্রিয়ান্তির 2 হাতের চুলগুলো সামলানোর চেষ্টা করতে আবার টিং করে বেজে উঠল হাতের ফোনটা। তাসদীর পাঠিয়েছে। এইমাত্র কি এক পলাশ অবাধ্য বাতাসে এসে আপনাকে ছুঁয়ে দিয়ে গেল? প্রিয়ান্তি সস্তিম্ব প্রচণ্ড অবাক হয়ে দ্রুত করিডোরে আঙুল নাচিয়ে চালিয়ে লিখল, আপনি কিভাবে জানলেন? আপনার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আমার জানা মিসেস ব্লু ফার্মন। কৌতূহলে পরাগ নিমিষেই চূড়ায় গিয়ে ঠেকল প্রিয়ান্তি। সঙ্গে সঙ্গে ফিরতি প্রশ্ন ছুড়ল সে, তাই আর কি কি জানেন আমার সম্পর্কে? হুঁ, এই যেমন আমার সাথে কথা বলার সময় কিংবা অতিরিক্ত কৌতূহলে আপনি নিজে নিচে ঠোঁটটা বারবার কামড়ে ধরেন। এখনো সেভাবেই আছেন। নিচের ঠোঁটটা দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরে রেখেছিল প্রিয়ান্তি। অমনি মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল ওর। স্তব্ধ হয়ে গেল ওখানটায়। এটা ওর একটা বাজে অভ্যাস। যখনই কোনো কিছু নিয়ে বেশি কৌতূহলী হয়, টেনশনে পড়ে, তখনই নিজের ঠোঁটে কামড়ে ধরে রাখে। কিন্তু এই লোকটা কিভাবে জানলো? কিভাবে বুঝলো সে? প্রিয়ান্তির গাল দুটো লজ্জায় আপেলের মতো লাল হয়ে উঠল। কান দুটো গরম হয়ে এলো ওর। বুকের ভেতর থরথর করে এক প্রলয়ঙ্কারী স্পন্দনের শব্দ হতে লাগলো। ধক ধক ধক। ও
দুটো হাতে নিজের গরম হয়ে ওঠা গাল দুটো চেপে ধরলো। ঠিক সেই মুহূর্তে ফোনটা আবার কেঁপে উঠলো। স্ক্রিনে ভেসে এলো আপনার এই তীব্র হার্টবিটের শব্দ। আমার বড্ড অস্বস্তি হচ্ছে মিসেস সিদ্দিক। নিজেকে একটু কন্ট্রোল করুন, না হলে হাজার মাইল দূরে থেকেও নিজেকে কন্ট্রোল করা আমার পক্ষে দায় হয়ে পড়বে। এবার সত্যি সত্যি ভর কালো বেচারি গোল গোল চোখে তাকালো আশেপাশে। প্রলাপ বিস্ময়ে পিছিয়ে এলো বারান্দা থেকে। লোকটা কিভাবে জানছে? ও এখন কি প্রতিক্রিয়া দেখাচ্ছে? ওর বুকে স্পন্দন ও কিভাবে বুঝতে পারছে সে সবে? তবে কি লোকটা কোথাও কোনো সিক্রেট সিসি ক্যামেরা বসে রেখে গেছে? প্রিয়ন্তীর চরম উস্কো-খুস্কো আর আতঙ্ক নিয়ে বারান্দায় দেওয়ালে টব ঘরে পয়দা সব নজর বুড়ালো। আশেপাশে ওরকম পাগলের মতো তাকিয়ে লাভ নেই। কোথাও কোনো সিসি ক্যামেরা লাগাইনি আমি। বিস্ময়ের শেষ সীমানা পৌঁছালো প্রিয়ন্তী। এবার আস্ত একটা জিন ভূতের আড়াল এই লোকটা। দৌড়ে চলে গেল রুমে। বেটাকে আর মেসেজই দিবে না সে। তাসদীর হাতে ফোনটার দিকে আরো একবার চাইলো। সে নিশ্চিন্তে এখন আর কোনো মতে এই মেসেজটা কোনো উত্তর আসবে না। শব্দ করে হেসে উঠল সে। ফোনটা ধীরে হাতে পকেটে পুরে বারান্দা ছেড়ে ঘরে ভেতর পা বাড়ানোর জন্য পেছনে ঘুরল। বারান্দায় কবাটের ঠিক আড়ালে দরজায় কান ভেসে দাঁড়িয়ে থাকা অর্ণপার ফাহিম একদম আশাই করেনি তাসদীরের দ্রুত ঘুরে দাঁড়াবে। দাঁড়াদার কপাটের অতিরিক্ত ভর দিয়ে ওপাশে আড়ি পাচ্ছিল দুজন। তাসদীর সরাতে ভারসাম্য হারিয়ে ধপাস করে পড়লো একজন আরেকজনের উপর। তাসদীর ওখানটায় দাঁড়িয়ে কাঠ হয়ে দৃশ্যমান দেখলো ওর দুই বন্ধু মেঝের ওপর একজন আর একজন ওপরে পড়ে পড়ে হাঁপাচ্ছে। বিরক্ত ভাঁজ পড়লো তার চেহারায়। সোজা সেখান থেকে যেতে যেতে বলে গেল, তোদের স্পেশাল কামব্যাক টেকনিকটা বোধহয় দরজায় কান পেতে আড়ি পাতার জন্য দেওয়া হয়েছিল, তাই না? ফাহিম কইনি ভর দিয়ে উঠে বসে শুকনো ঢোক গেল। অপরাধের মতো কাঁচুমাচু মুখে চাইলো দুইজন। দরজার কাছে পৌঁছে থামলো তাসদীর। পেছনে না ফিরে থমথম গলায় আদেশ ছিল, 10 মিনিটের মধ্যে ফ্লোর ছেড়ে নিজে নিজে ঘরে যা, নয়তো কাল সকালে পেট্রোল ডিউটিটা তোদের দুজনকে দিয়ে করাবো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ডেস্টিনি চলবে।